হারামাইন হাই স্পিড রেলওয়ে। সৌদির মরুর বুকে এ যেন এক ঝড়ের নাম। মক্কা থেকে মদিনার 450 কিলোমিটার পথ এই দানব পাড়ি দেয় মাত্র 2 ঘন্টা 20 মিনিটে। আজকের ভ্লগে আমি আপনাদের দেখাবো মক্কা থেকে জেদ্দায় বুলেট ট্রেনের পিঠে চড়ে অবিশ্বাস্য এক যাত্রা। জানাবো কি করে এই ট্রেনের টিকিট কাটবেন আর কেমনই বা এর ফ্যাসিলিটি। মনে হচ্ছে যেন এয়ারপোর্টে আসছি ভাই, এতটাই এখানে আধুনিকতার ছোঁয়া। সেই সাথে ঘুরে দেখব জেদ্দা এয়ারপোর্টের বিশালতা আর হাজার মাইল দূর প্রবাসে বাংলাদেশিদের জীবনের কিছু সুখ দুঃখের গল্প। কেমন আছেন ভাই? ভালো আছেন? দেশের বাড়ি কই? ময়মনসিং। স্বাগতম আমাদের সৌদি ভ্রমণের জেদ্দা কিস্তিতে। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। পবিত্র নগরী মক্কা থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 7টা, আর এই সকালবেলা ব্যাকবসকে আমি বের হয়েছি সৌদি ট্যুরে আমার সলো এক্সপেডিশন পার্টি। আজকে যাবো হচ্ছে জেদ্দার দিকে, তারপর আরও 2-3টা শহর ঘুরে দেখার প্ল্যান আছে। আমার ছোটো বোনকে এইখানকার সাথে সেট করে দিয়েছি, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এখন আমি একটু সৌদি আরবের আশপাশটা ঘুরে ফিরে দেখি। আজকে 8টা 10 মিনিটে হারামাইন এক্সপ্রেসে জেদ্দার টিকিট করা আমার মক্কা থেকে। এখন আগে ট্যাক্সি ঠিক করা যাক, স্টেশনে যাই, সেখানে গিয়ে ট্রেনে বোর্ডিং করে নেই, তারপরে ইনশাল্লাহ জার্নিটা শুরু হচ্ছে। भैया जाओगे? वो हारामाइन स्टेशन। হোটেলের ঠিক নিচ থেকেই ট্যাক্সি ক্যাবটা নিয়ে নিলাম। ভাইয়া आपका नाम क्या है? नेम, योर नेम? My name is Ahmad. Ahmad. Where are you from? সৌদি আরবিয়া? لا Egypt. ইজিপ্ট। ও আচ্ছা, ইজিপ্টের ভাইয়ার সাথে আমি এখন যাচ্ছি। 25 রিয়ালে দরদাম করে গাড়িটা ঠিক করে নিলাম। এই মুহূর্তে কিন্তু বেশ ভালো রকম ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে এখানে। আজকে মক্কায় বৃষ্টি হয়েছে, গত 2 দিন হলোই এখানে পূর্বাভাস দিচ্ছিল যে বৃষ্টি হবে বৃষ্টি হবে। আমার তো যে সৌদির সিমটা আছে সেইখানেও আর কি নোটিফিকেশন এসেছিল বৃষ্টি নিয়ে, সবাইকে সতর্ক থাকতে বলা হচ্ছিল। সেই বৃষ্টিটি আজকে হয়ে গেল। মক্কার বৃষ্টি যে কি অদ্ভুত সুন্দর আর শান্ত, সেটা কেবলমাত্র বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে থাকলেই অনুভব করা যায়। বৃষ্টি ভেজা মক্কার পথ মারিয়ে আমরা এখন চলেছি হারামাইন স্টেশনের দিকে। সেখান থেকে ছেড়ে যায় বুলেট ট্রেন। বাসে মক্কা থেকে মদিনা যেতে যেখানে প্রায় পুরো একটি দিন লেগে যায়, সেখানে 2018 সালে চালু হওয়া হারামাইন হাইস্পিড ট্রেন মাত্র 2.5 ঘন্টায় পৌঁছে যায় মক্কা থেকে মদিনা। যাত্রাপথে জেদ্দায় 2টি স্টপেজ আর কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে আরেকটি স্টপেজ। কত শুনেছি এই বুলেট ট্রেনের কথা, আর আজকে যাচ্ছি সেই এক্সপিরিয়েন্স নিতে। বেশি সময় লাগে নাই, 20-25 মিনিটের মতো লাগছে। চলে আসছি মক্কা রেলওয়ে স্টেশনে। অ্যাকচুয়ালি ম্যাপে দেখাচ্ছিল 2.5-3 কিলোমিটার, তবে চলার পথে আমার মনে হলো তার চেয়ে বেশি দূরত্ব অতিক্রম করেছি। এই যে এদিক দিয়ে ঢুকতে হয়, দেখি যাই, ভেতরে যাই, তারপরে ভেতরের কী অবস্থা সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। অনেক দিনের ইচ্ছা ছিল বুলেট ট্রেনে করে মক্কা মদিনা সফর করব। এই দফা মদিনা যাওয়া হচ্ছে না, তবে ইনশাল্লাহ চলেন জেদ্দা যাওয়ার পথে বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করা যাবে। এইখানে ঢুকতেই এসকেলেটরটা চোখে পড়লো, সবাই উপরে উঠতেছে। ওই তো উপরে দেখা যাচ্ছে ডিপার্চার, ওই যে ওইখানে দেখি উপরে উঠে যাবে। এইখানে দেখা যাচ্ছে কোন ট্রেনটা কোন প্ল্যাটফর্মে লাগছে। ওই যে 5082, এটা হচ্ছে আমার ট্রেন, 3 নম্বর প্ল্যাটফর্মে লাগছে। এখন হচ্ছে আমার কাজ এখানে 3 নম্বর প্ল্যাটফর্ম কোন দিকে সেটা খুঁজে বের করা। অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মগুলো কোন দিকে সেটাই তো বুঝতে পারতেছি না। মক্কার হারামাইন স্টেশনে ঢুকলে মনে হয় আপনি যেন কোনো আন্তর্জাতিক এয়ারপোর্টে চলে এসেছেন। এই স্টেশনের সিকিউরিটি চেক, লাগেজ স্ক্যান সবই এয়ারপোর্ট স্টাইল। এখানে সিস্টেমটা হচ্ছে আমার যে টিকিটটা, এই টিকিটের কিউআর কোড শো করলে ওইখানে গেট ওপেন হয়ে গেল। এখন হচ্ছে আমার প্ল্যাটফর্মে যেতে হবে। ওই তো একতলা উপরে উঠে আসছি, এটা আরেকতলা উপরে। এটাই তো ডিরেকশন দেখাই দিল 3 নম্বর প্ল্যাটফর্মের। যাই দেখি কী অবস্থা।
এখানে এসে অফিসিয়ালদের টিকিটটা দেখালাম, তারপরে আমাকে এই জায়গাটায় বসতে বললো। আবার নির্দেশনা দেখা যাচ্ছে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের নির্দেশনা সাইনবোর্ড ওইখানে, ওইটা এখনও দেখা যাচ্ছে লক করা। আমরা এখানে বসবো, হয়তো বা এখান থেকে আমাদের ডেকে নিবে। এখানকার ওয়েটিং লাউঞ্জও অনেক ক্লিন অ্যান্ড কমফোর্টেবল। অল্প সময়ের মাঝেই আমাদের ট্রেনের বোর্ডিং অ্যানাউন্সমেন্ট চলে এলো। এখন সময় 7:50। এখানে গেট খুলে দিয়েছে, আমাদেরকেও ডাক দিল। ট্রেন বোধহয় প্ল্যাটফর্মে লেগে গেছে। মক্কা থেকে মদিনা বুলেট ট্রেনের টিকিট ইকোনমি ক্লাসে সাধারণত 150 থেকে 250 রিয়ালের মধ্যেই হয়ে থাকে। বিজনেস ক্লাসে 300 রিয়ালেরও বেশি লাগতে পারে। এক্ষেত্রে যত আগে বুক করবেন তত কম খরচে টিকিট পেয়ে যাবেন। পিক অফ পিক আওয়ার অনুযায়ীও টিকিটের দাম বেশ কম হয়। হজ আর উমরার পিক সিজনেও টিকিটের দাম বেশি থাকে। হারামাইন হাইস্পিড রেলওয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে নিজেই টিকিট করে নিতে পারবেন। ওই তো সামনেই দানবাকৃতির 2টি বুলেট ট্রেনের দেখা মিলল। শুনেছি এই ট্রেনের সর্বোচ্চ গতি নাকি ঘন্টায় 300 কিলোমিটার। মক্কা থেকে জেদ্দা যেতে বুলেট ট্রেনে আমার খরচ পড়েছিল 52 রিয়ালের মতো, অর্থাৎ দেশি টাকায় আনুমানিক 1750 টাকা। ট্রেন কিন্তু ভালোই লম্বা আছে ভাই। 12 নম্বর কোচে হচ্ছে আমার টিকিট করা। 12 নম্বর কোচটা যে কোন দিকে, এখানে এক ভাইয়াকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে লাস্ট ওয়ান 13, তার সামনে হচ্ছে 12। তাহলে তো এটাই হওয়ার কথা। কনফার্ম হওয়ার উপায়টা কঠিন। এইখানে তো আরবিতে লেখা, একটু আগে ইংরেজি দেখতেছিলাম। এই তো আল্লাহ, আটকে গেল কেন? ট্রেনের টাইমিং মেনটেন করা নিয়ে আমার স্ট্রাগল সৌদিতে এসেও যেন গেল না। কিছু বুঝতে না পেরে লোকাল এক সহযাত্রীর ডিরেকশন ফলো করতে লাগলাম। ওই পাশের গেটটা দাঁড়ায় থাকতে থাকতে আটকে গেল, এই পাশের গেটটা খোলা। এখানে ট্রেনে ঢুকতেই দেখেন লাগেজ রাখার জায়গা, বেশ বড় সড়ো জায়গা। ওকে, ভেতরে যাই। এটা হচ্ছে ইকোনমি ক্লাস। দেখলাম এটা আমার কামরা নয়। তাড়াহুড়ায় এক কামরা সামনেই উঠে পড়েছিলাম। আমার সিট নাম্বার হচ্ছে 361। ওই কোচে 361 পেলাম না। এখানে কিন্তু দেখেন পাশাপাশি 2টা কোচে, 2টাতেই হচ্ছে ব্যাগ রাখার জন্য সুন্দর জায়গা আছে, লাগেজ। এখানে কিন্তু বিমানের মতো আর কি ওয়েট লিমিটেশন আছে। 361 এই তো 361। আমার সিট বুঝে পাইছি। ঘড়িতে সময় এখন 7:59। আমার এই ট্রেনটা হলো 8:10 মিনিটে ছেড়ে যাবে। এইখানে যে নির্দেশনা দেখেছিলাম আমি, 10 মিনিট আগে থেকে বোর্ডিং বাস বন্ধ হয়ে যায়। আমার টিকিটটা হচ্ছে ইকোনমি ক্লাসে করা। ইকোনমি ক্লাসেও কিন্তু দেখেন বসার ব্যবস্থা যথেষ্ট স্পেস আছে, কিন্তু আমি বুঝে শুনে একটু এই যে মুখোমুখি সিট নিয়েছিলাম যেন এখান থেকে সুন্দর ভিউ টিউ পাই। Hello everyone. হ্যালো, where are you from, sisters? We're from Saudi Arabia. Saudi Arabia, locals, Arab people. I am from Bangladesh. আপুরা আমাকে জিজ্ঞেস করতেছিল যে আমি ইউটিউব করি কিনা, বললাম যে হ্যাঁ ট্রাভেল ব্লগ করি। তারপরে ওনারা বললো যে হ্যাঁ আমাকে শুট করো। Your name, sister? Shahad. Shahid. Yes. Your name? Noura. Noura. Yeah. I am Tiham. MashaAllah. Nice to meet you. Thank you. Thank you. একেবারে 8:10 দেখেন ট্রেনটা ছেড়ে যাচ্ছে। 1 মিনিট ওইদিক ওইদিক না। তবে আমরা যে কামরায় আছি সেই কামরায় কিন্তু লোক বলতে গেলে নাই বললেই চলে। ওনাদের বাড়ি হচ্ছে রিয়াদ। আমার রিয়াদে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো রিয়াদের ব্যাপারে ওনাদের কাছ থেকে কিছু ইনফরমেশন নিলাম। ট্রেনটা একেবারে শুরুর দিকেই বেশ ভালো স্পিড আপ করেছে। আমরা এখন অতিক্রম করছি মক্কা। কিছু দূর পথ এগুতেই আমরা মরু প্রান্তরের মধ্য দিয়ে যেতে লাগলাম। মাঝে মাঝে কিছু বসতিও চোখে পড়তে লাগলো। ট্রেনের মাঝে দেখলাম খাবারের ব্যবস্থাও আছে। জানালার বাইরে একের পর এক মরুভূমি আর পাহাড় ছাপিয়ে ট্রেন ছুটে চলেছে অবিশ্বাস্য গতিতে। এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঘন্টায় প্রায় 300 কিলোমিটার গতিতে ছুটে চলেছে। চলার পথে কখনো বা হাইওয়ের সমান্তরালে চলছিলাম, আবার কখনো টানেলের পথ। এটা শুধু এক রেল যাত্রা নয়, বরং একটা প্রিমিয়াম ট্রাভেল এক্সপিরিয়েন্স।
আমরা কিন্তু অলরেডি জেদ্দার ভিতরে ঢুকে গিয়েছি। জেদ্দাতে দুইটা স্টেশন আছে, একটা হচ্ছে এয়ারপোর্ট স্টেশন আর একটা সুলেমানিয়া স্টেশন। জেদ্দার সুলেমানিয়া স্টেশনে 5-6 মিনিটের একটা বিরতি দিল, সম্ভবত 8-10 মিনিট সময় লাগবে। একেবারে 25 মিনিটে ভাই মক্কা থেকে জেদ্দায় নিয়ে এসে ফেলাইছে। এখন সময় 8:58। আমাদের ট্রেনটা জেদ্দা এয়ারপোর্ট স্টেশনে চলে এসেছে। 8:10-এ স্টার্ট করে 8:58, অর্থাৎ হচ্ছে 48 মিনিট সময় লেগেছে আমাদের এখানে আসতে। আর শেষের 20 মিনিট তো হেলে দুলে চলছে ট্রেন, বিশেষ করে সুলেমানিয়া স্টেশনের পর থেকে। ওকে, নাইস টু মিট ইউ সিস্টার। ওকে, ট্রেন থেকে এখন নেমে যাই। এই ট্রেন নিশ্চিত করেছে হজ ও ওমরা যাত্রীদের দ্রুত ও আরামদায়ক যাতায়াত। যদিও এই ভ্রমণে আমি হারামাইন ট্রেনে করে মদিনা যাচ্ছি না, তবে সংক্ষিপ্ত এই ভ্রমণেও কিন্তু ট্রেনের ভালো মন্দ ঠিকই বোঝা হয়ে গেল। এটা হচ্ছে জেদ্দা কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট স্টেশন। আমি চাইলে সুলেমানিয়া স্টেশনে নামতে পারলাম, কিন্তু পুরো জার্নিটা দেখানোর জন্য এখানে আসা। এই ট্রেন এরপর আর যায় না, এখানে এর শেষ স্টপেজ। আর সৌদি দুইজন তরুণীর সাথে গল্প করতে করতে পুরো ট্যুরটা শেষ করলাম, মানে পুরো জার্নিটা শেষ করলাম। তারা এতটা ফ্রেন্ডলি ছিল, আমার ধারণা ছিল না যে সৌদির লোকজন এরকম ফ্রেন্ডলি হয়। বলতেই হয়, হারামাইন হাইস্পিড ট্রেন জেদ্দার সাথে মক্কা মদিনার যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পুরো জার্নি প্রসেসটাই ছিল দারুণ স্মুথ। জেদ্দা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে এই যে এরকম অনেক বাস পেয়ে যাবেন এই দিকটায়। এই বাসগুলো সব মক্কায় যাচ্ছে। যারা বাসে করে যেতে চান এখানে এসে বাস নিতে পারেন। এয়ারপোর্টের ভিতরে বিভিন্ন জায়গায় কিন্তু ডিরেকশন দেওয়া আছে। আমি সিটি শাটল বাস খুঁজতেছিলাম, কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার খুব বড় হয়ে দেখা দিচ্ছে। সমস্যা হলো এই যে টার্মিনাল থেকে বের হওয়ার পরে যে সবুজ ট্যাক্সিগুলো দেখা যাচ্ছে, এই ট্যাক্সিগুলোতে ভাড়া অনেক বেশি নেয়। এখান থেকে আলবাবাদি 13-14 কিলোমিটার 70 রিয়াল ভাড়া চাচ্ছে। তবে উপরে 2 তলায় নাকি আর একটা ট্যাক্সি স্ট্যান্ড আছে, সেখান থেকে সস্তায় ট্যাক্সি পাওয়া যায়। জেদ্দা এয়ারপোর্ট কিন্তু দারুণ আধুনিক। হজ ও ওমরার সিজনে এখানে যেন যাত্রীর ঢল নামে। একটা উপাত্তে দেখলাম প্রতি 2 মিনিটে এই এয়ারপোর্ট থেকে একটা ফ্লাইট ছেড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে টার্মিনাল 1-এর এই জায়গাটাতে চলে আসলাম। আর প্রথম দিন জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে সমস্যাটাই পড়েছি ভাই, এটা তো শেয়ার করা হয়নি। সমস্যাটা হচ্ছে এয়ারপোর্টের কাস্টমসে প্রথম দিনই আমার ড্রোনটা সিজ করে নিয়েছে। সেটা নিয়ে অনেক প্যারার মধ্যে আছি। যদিও সেটা যাওয়ার পথে ওনারা দিতে চেয়েছেন, কিন্তু আমার ফিরতি ফ্লাইট হলো মদিনা থেকে। চলুন একটা ক্যাব নিয়ে শহরের দিকে এগোনো যাক এবার। यूट्यूब बनाता है। हाँ, यूट्यूब में वीडियो बनाता हूँ। ओह, अच्छा, अब पाकिस्तान अच्छा। से है ना, हाँ, पाकिस्तान। मैं बांग्लादेश से हूँ। माशाल्लाह बहुत अच्छे। এখানে টার্মিনালের এই জায়গাটা কি বলে, क्या बोलते हैं टर्मिनल का? टर्मिनल 1। टर्मिनल 1। जी। और नीचे वाला जो टैक्सी स्टैंड है वो पूरा टर्मिनल 1 है और स्टैंड अलग अलग है ना। अलग अलग है। टर्मिनल एक ही है। पहले दिन तो नीचे वाला जो टैक्सी स्टैंड है ना, उधर घूम घूम के ही खो गया अच्छा था। बनाया है। हाँ, आज थोड़ा एक्सप्लोर करने के लिए ऊपर चले आया, हाँ ठीक है। ऑप्शन ढूंढने के लिए। अच्छा अच्छा नहीं, ये ऊपर वाला सही है, ये डी। ড্রাইভার ভাইয়া দেখিয়ে দিলেন এই টার্মিনাল থেকে গালফ কান্ট্রিগুলোর সব এয়ারলাইন্স অপারেট করে। पूरे खलीज का, पूरे अरब का जितना भी डोमेस्टिक फ्लाइट है। और इंटरनेशनल फ्लाइट कहाँ से जाते हैं? इंटरनेशनल फ्लाइट सऊदी एयरलाइन इधर से जाता है टर्मिनल 1 से। हाँ, हाँ। और पाकिस्तान, इंडिया, बांग्लादेश जाता है टर्मिनल हज से। ये तो बहुत ये बहुत बड़े एयरपोर्ट बड़े एयरपोर्ट है भाई। আমরা এখন যাচ্ছি হচ্ছে আল বাওয়াদির দিকে। ভাইয়ের সাথে কথা বলে ঠিক করলাম ওইদিকে 35 রিয়ালে আমরা ওইদিকে যাচ্ছি। আল বাওয়াদিতে যাওয়ার পরে ওইখানে গিয়ে আমরা দেখা যাক জেদ্দা কতটুকু এক্সপ্লোর করা যায়। আল বালাদ उससे भी दूर है ना? आगे। लेकिन जद्दा कॉर्निश वाला जो एरिया है वो আল বাওয়াদি से नज़दीक है। हाँ नज़दीक। ওকে, আগে আগাই চলেন। নতুন জায়গা, নতুন দেশ, নতুন শহর এক্সপ্লোর করবো আপনাদের সাথে করে। এই যাত্রার পাকিস্তানি ড্রাইভার ভাইয়া সত্যি অসাধারণ ছিলেন। শহরের নানান কিছু নিয়ে আমাকে নিজে থেকেই বলে যাচ্ছিলেন। নতুন জায়গা ব্যাপারে প্রাথমিক আড়ষ্টতা যেন তিনি দূর করে দিলেন। আমরা এখন অতিক্রম করছি জেদ্দার নুজহা এরিয়া। এখানে চারপাশে দেখতে পাচ্ছেন সব হচ্ছে গাড়ির দোকান।
ড্রাইভার ভাইয়া জানালেন এই এলাকা বাংলাদেশি অধ্যুষিত। সৌদি আরবে প্রায় 20 থেকে 25 লাখ বাংলাদেশি কাজ করে। এর বড় একটি অংশ জেদ্দায় বসবাস করেন। জেদ্দার শারাফিয়া, কান্দারা, বানি মালিক, আল বাওয়াদি, আস সালামা সহ বেশ কিছু এলাকায় বেশ শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি আছে। এসব এলাকায় রাস্তায় হাঁটলে আপনি শুনবেন বাংলা ভাষা, দেখবেন দেশি খাবার, মনে হবে যেন বাংলাদেশেরই একটা অংশ। এখানে বাংলাদেশি স্কুলও আছে। বাংলাদেশিরা এখানে মূলত নির্মাণ শ্রমিক, ড্রাইভার, রেস্টুরেন্ট কর্মী, দোকান ব্যবসা, অফিস জব কিংবা টেকনিশিয়ানের কাজ করে থাকেন। এখন আমরা অতিক্রম করছি আল বাওয়াদি নামক মহল্লা। এখন আমি চলে এসেছি আল বাওয়াদি থেকে একটু সামনে সালামা নামে একটা জায়গায়। এখানে আমার হোটেল বুকিং করা আছে। যে ট্যাক্সি ড্রাইভার ভাইয়ের সাথে আসলাম উনি খুবই ফ্রেন্ডলি ছিলেন। উনি ঘুরে ঘুরে, আমি তো সে আল বাওয়াদিতে নামতে চাইছিলাম, আমাকে সালামায় একদম হোটেলের নিচে নামাই দিলেন। পথে অনেক গল্পগুজব হলো। আর এই এলাকাটা, আমি এখন যেখানে আছি এই জায়গাটা হচ্ছে একদম বাংলাদেশি অধ্যুষিত এলাকা। প্রচুর পরিমাণে দোকানপাট দেখা যাচ্ছে এবং সব দোকান নাকি এখানে ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশি এবং ইন্ডিয়ানদের। এখন অবশ্য বোঝার উপায় নাই যে জায়গাটা কী পরিমাণ প্রাণচঞ্চল থাকে অ্যাকচুয়ালি। ভাইয়া বললেন যে এই জায়গাগুলো বিকেল সন্ধ্যা থেকে একেবারে তার আসল রূপে আসে। অর্থাৎ জেদ্দার এই জায়গাগুলো দিনের বেলা ঘুমায় থাকে, বিকেল সন্ধ্যায় যখন টেম্পারেচার কমতে থাকে, রাতের ভাব আসতে থাকে, তো তখন থেকে এগুলো একদম প্রাণচঞ্চল হয়ে যায়। আমি এখন খাওয়া দাওয়া করার জন্য একটা বাংলা রেস্টুরেন্ট খুঁজতেছি। সকালবেলা সেরকম খাওয়া দাওয়া করে বেরো হয় নাই। আর একদিকের হোটেল চেক ইনগুলো হচ্ছে একটু দেরি করে। আমাদের হোটেল যেটা নিছি সেটাতে তো 4টার দিকে চেক ইন দেখাচ্ছে, এখন কেবল 10:30টার মতো বাজে। 4টার দিক তো অনেক পরের কথা। এইখানে রয়্যাল বাংলা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। ভেতরে বোধহয় আরও কিছু রেস্টুরেন্ট, হ্যাঁ ওই তো ভোজনবাড়ি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে, সেলুন, বাংলাদেশের ফ্ল্যাগ। এইখানে আবার একটা পার্ক মতন দেখা যাচ্ছে, অনেকগুলো কবুতর দেখতেছি। চলেন একটু ঘুরে আসি। এখানে পার্কে দেখেন ঘাসকে পানি দেওয়ার জন্য একেবারে বিশেষ ব্যবস্থা করা। এই জায়গাগুলো এত রুক্ষ, যদি পানি এভাবে মেনটেনেন্স না করা হয় তাহলে এখানে কিচ্ছুই জন্মানো সম্ভব না, এমন অবস্থা। কেমন আছেন ভাই? ভালো আছেন? দেশের বাড়ি কই? ময়মনসিং। আচ্ছা, আগামা হয় না 1 বছরে? আপনার সমস্যার সমাধান হয়ে যাক। সকালের নাস্তার জন্য এখানে একটা বাংলাদেশি রেস্টুরেন্টে চলে এলাম। পরোটা নিচ্ছি আর সাথে হচ্ছে ডাল। আর রেস্টুরেন্টের ভেতরের পরিবেশ দেখেন, মনে হচ্ছে বাংলাদেশে যেন বসে আছি। প্রতারণার ব্যাপারটা তুলে ধরবো তাই বলতেছেন? এখানে এসে যে ব্যাপারটা খেয়াল করলাম, অনেকেই কিন্তু দালাল চক্রের মাধ্যমে প্রতারিত হচ্ছেন। আমি সামনে একটা পার্কে ঘুরতে গেছিলাম, ওইখানে ভাই একটা কথা বললেন যে তাকে চাকরিতে কাজের নামে পাঠাইছে এখানে, তারপরে কাজ হচ্ছে না, বেতন হচ্ছে না। এখানে এসে বসতেই আমি ক্যামেরা চালাচ্ছি দেখে আর এক আঙ্কেল বলতেছিল আর একটা প্রতারণার গল্প। তো এই জিনিসগুলো আসলে সরকারের কিন্তু মাথায় নেওয়া উচিত। লোকজন এত টাকা পয়সা খরচ করে বিদেশ বিভূঁয়ে আসে, পরে যদি কাগজ জালিয়াতি কিংবা ভুলভাল চক্রের হাতে পড়ে যায়, তো এই জিনিসগুলোর একটা সলিউশন দরকার না সরকারের পক্ষ থেকে। খাবার ভালো, পরোটা 1 রিয়াল আর এই যে ডাল দিয়েছে এটা হচ্ছে 2 রিয়াল। এই যে পাতারকের ছবি দেখেন, এই যে পাতারকের ছবি, প্রতারকের ছবি। আপনার সাথে প্রতারণা উনি করেছে? হ্যাঁ উনি করেছে। এই যে ওনার ভাই এই যে পাবলিসিটি করে, এই যে উনি পাবলিসিটি করে আর ওনার ভাই দালালি মানুষের সাথে প্রতারণা করে। এটা কোনো কথা? সকালের নাস্তা সেরে এইমাত্র রেস্টুরেন্ট থেকে বের হলাম।
সেখানে বাংলাদেশি আতিথেয়তার একটা অন্যরকম নজির পাওয়া গেল। খাওয়া দাওয়া শেষে বিল দিতে যাব, তার আগে এক আঙ্কেল বিল দিয়ে দিছে। অ্যাকচুয়ালি আমরা যারা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোকজন, তাদের কাছে এই ধরনের পরিবেশ কিন্তু একটু অন্যরকম দম বন্ধ টাইপের লাগার কথা। এই যে ঘুরে বেড়াচ্ছি, মনে করেন রাস্তাঘাটে লোক নাই, জন নাই, বিকেল সন্ধ্যার পরে নাকি সবাই রাস্তায় বের হয়। তো এরকম শুনশান রাস্তা, নিরিবিলি পরিবেশ দেখে তো আমরা অভ্যস্ত না। মজার ব্যাপার হলো এই দালান কোঠাগুলা, এগুলা বাসা বাড়ি, অফিস আদালত না কি, এটা কিছুই বুঝতে পারতেছি না। লোকজনের কোনো নিশানা পর্যন্ত নাই। দু একজন লোক নিচে একটু হাঁটাহাঁটি পায়চারি করতে দেখা যাচ্ছে। এলাকায় প্রচুর পরিমাণে গাড়ি চারপাশে, কিন্তু মানুষ নাই। এদিকটা এসে আরেকটা ব্যাপার খেয়াল করতেছি, এই যে এদিকটায় হচ্ছে আরবি সাইনবোর্ডের প্রাধান্য বেশি, ইংরেজি লেখা খুব কম দেখা যাচ্ছে। সব বাসা বাড়ি, অফিস আদালত কি না কি এইগুলা সব আরবিতে লেখা। এই যে এই হোটেলটা অনলাইনে দেখে আসছিলাম, তামাইয়ুজ আল রাকি। দেখি কি অবস্থা এখানে। সস্তার মাঝে এই একটা হোটেলই পেয়েছিলাম অনলাইনে, সেটাও এক রাতের জন্য 125 রিয়ালের মতো। रूम मिलेगा भैया? मिले मिले कितना चाहिए